ভুলিতে পারি না তারে, ভোলা যায় না। বারে বারে মনে পড়ে, কেন জানি না, কেন জানি না। ভুলিতে পারি না তারে, ভোলা যায় না। বারে বারে মনে পড়ে, কেন জানি না, কেন জানি না। যখন রাত্রি নিঝুম, নেই চোখে ঘুম, একলা শূন্য ঘরে, তোমায় মনে পড়ে মাগো, তোমায় মনে পড়ে। যখন রাত্রি নিঝুম, নেই চোখে ঘুম। গুড মর্নিং বয়েজ। আজকের অনলাইন ক্লাসে আমি হায়দার স্যার তোমাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই আমি দুটো লাইন বলেছি, অর্থাৎ দুটো গানের দুটো করে 4টি লাইন বলেছি। এই লাইনগুলোর মধ্যে তোমরা বুঝতে পারবে যে আজকে আমাদের পড়ার আলোচ্য বিষয় কি। অর্থাৎ এখানে যে মেসেজটা রয়েছে, প্রিয়জনকে স্মরণ করা। হ্যাঁ, বেগম সুফিয়া কামালের আজকে তিনি যে তার ব্যক্তিগত প্রিয়জনকে স্মরণ করে যে কবিতাটি লিখেছেন, অত্যন্ত সুন্দর একটি কবিতা। সেই কবিতাটি অর্থাৎ তাহার এই পরিমনে, এই কবিতাটি আজকে আমাদের পড়ার বিষয়। অর্থাৎ আমরা আজকে কবিতা নিয়ে আলোচনা করব। গত ক্লাসে এই কবিতাটা নিয়ে আলোচনা করার আরেকটা কারণ রয়েছে, যেহেতু আগের ক্লাসে আমি গদ্য পড়িয়েছি, তাই এই ক্লাসে পদ্য পড়াচ্ছি। এবং সৃজনশীল যে সাহিত্য রয়েছে, সেই সাহিত্যের আরেকটা ঢং এখানে রয়েছে। এই যে তাহার এই পরিমাণে কবিতা, এটা একটি কাব্যগুণ অর্থাৎ নাট্যগুণ সমৃদ্ধ কবিতা। অর্থাৎ যে কবিতার মধ্যে নাটকীয় সংলাপ থাকে, অর্থাৎ চরিত্রের মধ্যে সংলাপ থাকে, সেই সংলাপজাত কবিতাই হলো নাট্যগুণ সমৃদ্ধ কবিতা। আমরা সৈয়দ শামসুল হকের পায়ের আওয়াজ পাওয়া যায় নাটক পড়েছি, অর্থাৎ কাব্যনাট্য পড়েছি। নুরুল দিনের সারা জীবন পড়েছি। সেই কবিতাগুলো কাব্যনাট্য। তো তাহার এই পরিমনে সুফিয়া কামাল রচনা করেছেন। সুফিয়া কামাল বাংলাদেশের নারী জাগরণের অন্যতম প্রতীকী বলা হয়, অগ্রদূত বলা হয়। কেন বলা হয়? কারণ তিনি যে সময়টাতে জন্মগ্রহণ করেছেন, অর্থাৎ 1911 সালে জন্মগ্রহণ করেছেন, সেই সময়ের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ তথা ভারতবর্ষে যে নারী সমাজ ছিল, তাদের আসলে শিক্ষা ব্যবস্থার কোনো সুযোগ ছিল না। পারিবারিক পরিমণ্ডলে নিজের যে বড় ভাই বা বাবা বা পরিবারের সাহায্যে ঠিক যতটুকু শিক্ষা অর্জন করা যায় ততটুকু অর্জন করেছেন। তাদের বেশিরভাগ শিক্ষা ব্যবস্থাই ছিল বেশি উর্দু এবং ফার্সির প্রভাব। বাংলা সাহিত্য বা ইংরেজি পড়াটা তাদের জন্য খুব একটা সুযোগ ছিল না। তো বেগম সুফিয়া কামালও তিনি লেখাপড়া করেছেন, অর্থাৎ স্বশিক্ষিত। তিনি কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষায় শিক্ষিত হননি। তিনি একেবারে নিরেট বাসায় বসে নিজের যে প্রতিভা রয়েছে, নিজের যে অদম্য ইচ্ছা রয়েছে, সেই ইচ্ছার মধ্য দিয়ে তিনি তার শিক্ষা অর্জন করেছেন। বেগম রুকেয়া তার একটি কবিতার মধ্যে বলেছিলেন, সোনার খাঁচাতে বন্দি করো না আমায়, আমাকে উড়তে দাও দূর নীলিমায়। অর্থাৎ তিনি নারী জাগরণের মুক্তির কথা বলেছিলেন। ঠিক তেমনি আমরা যে সুফিয়া কামালের কথা বলবো, তিনিও নারী জাগরণের কথা, নারী আন্দোলনের কথা, নারীবাদের কথা বলেছেন। সুফিয়া কামালের সাহিত্যিক যে দিকটা রয়েছে, সেটাও খুব গুরুত্বপূর্ণ বিষয়। তিনি অনেকগুলো সাহিত্য রচনা করেছেন, কিন্তু তার আগে তিনি যে সাহিত্য রচনা করেছিলেন, সেই পরিবেশটা কিন্তু আসলে বিশেষ করে নারীদের সাহিত্য রচনার জন্য অনুকূল কোনো পরিবেশ ছিল না। একেবারে বিরুদ্ধ পরিবেশে, একেবারে
এটাকে বলে প্রতিকূল পরিবেশে তিনি সাহিত্য রচনা করেছেন, তিনি শিক্ষা অর্জন করেছেন। বেগম সুফিয়া কামাল বাংলাদেশের বলা হয় একজন বিশিষ্ট মহিলা কবি বলা হয় এবং নারী জাগরণের অন্যতম পথিকৃৎ বলা হয়। তার জন্ম হয় বরিশালে, পৈতৃক নিবাস কুমিল্লায়। তার পিতার নাম সৈয়দ আব্দুল বারী আর মায়ের নাম সাবেরা বেগম। তো বেগম সুফিয়া কামাল বাঙালি মুসলমান সমাজে, তার কথা বললাম যে কি বিরুদ্ধ পরিবেশে তিনি লেখাপড়া করেছেন। সেই লেখাপড়ার পরে তিনি নারী আন্দোলন করেন এবং এই যে পড়াশোনা রয়েছে, পড়াশোনা তার স্বশিক্ষার পারা শেষ করে তিনি সাহিত্য রচনায় আত্মনিয়োগ করেন। মূলত আমরা সুফিয়া কামালকে কবি হিসেবেই বেশি চিনি এবং তিনি যে উপাধিটা পেয়েছেন সেটা হলো জননী সম্ভাষণ, অর্থাৎ জননীর সম্ভাষণে তাকে অভিহিত করা হয়। সুফিয়া কামালের উল্লেখযোগ্য অনেকগুলো গ্রন্থ রয়েছে, যে গ্রন্থগুলির মধ্যে রয়েছে সাজের মায়া, মায়া কাজল, কেয়ার কাটা, ছায়া হরিণ, উদাত্ত পৃথিবী। এই গ্রন্থগুলো তিনি বেশিরভাগই কাব্যগ্রন্থ, এই কাব্যগ্রন্থগুলো তিনি রচনা করেছেন। তাছাড়া গল্প, ভ্রমণ কাহিনী এবং স্মৃতিকথা অনেকগুলো রচনা করেছেন তিনি, বেগম সুফিয়া কামাল। তিনি পুরস্কার অনেকগুলো পেয়েছেন, বাংলা একাডেমি পুরস্কার, নাসিরউদ্দিন স্বর্ণপদক পেয়েছেন, তাছাড়াও অসংখ্য পুরস্কারে ভূষিত হয়েছেন। এবং এই মহীয়সী নারী, অর্থাৎ মহীয়সী কবি, নারী জাগরণের অন্যতম প্রতীকৃৎ, তিনি 1999 সালে আমাদের এই যে পৃথিবী রয়েছে এই পৃথিবী ছেড়ে চলে যান। তো আমাদের আজকের পাঠ্য হলো তাহার এই পরে মনে কবিতা। এই কবিতা পাঠের প্রথম, অর্থাৎ ক্লাস শুরু করার পূর্বে এই দুটো কবিতা বলেছি, যেখানে অর্থাৎ ভুলিতে পারি না তাহলে ভোলা যায় না, অর্থাৎ কাউকে স্মরণ করা। আরেকটাই বলেছি, যখন রাত্রি নিঝুম নেই চোখে ঘুম, একলা শূন্য ঘরে, তোমায় মনে পড়ে মাগো, তোমায় মনে পড়ে। এই দুটো লাইনের মধ্যে দিয়ে আমি আসলে স্মৃতির কথাই বলেছি, স্মৃতি কাতরতার কথাই বলেছি, যেখানে একজন মানুষ তার ব্যক্তিগত শোকের কথা প্রকাশ করছেন প্রিয়জনকে স্মরণ করে। এবং দ্বিতীয়টার মধ্যে প্রকৃতি রয়েছে। প্রথম যে গানটা শুরু করেছি তার মধ্যে কিন্তু প্রকৃতির কোনো কথা নেই। তাহলে তোমাদের যখন উদ্দীপক আসে কোনো বিষয়ের মধ্যে, তাহলে কবিতাটা খুব ভালো করে বোঝা উচিত এবং উদ্দীপকটা খুব ভালো করে বুঝে তারপরে অ্যান্সার করা উচিত যে এই কবিতার সাথে উদ্দীপকের আসলে কোন জায়গায় মিল রয়েছে, কোন জায়গায় মিল নেই, এবং বৈসাদৃশ্যের জায়গাগুলো এগুলো খুঁজে বের করে তারপরে অ্যান্সার করা উচিত। তো তাহার এই পরে মানে কবিতার মধ্যে বেগম সুফিয়া কামাল একেবারেই তার ব্যক্তিগত জীবনের কথা স্মরণ করেছেন প্রকৃতির অনুষঙ্গে, অর্থাৎ প্রকৃতির মধ্য দিয়ে ব্যক্তি হৃদয়ের যে শোক, সেই শোককে তিনি প্রকাশ করেছেন। যে স্মৃতিটা রয়েছে সেই স্মৃতিটা প্রকাশ করেছেন, অর্থাৎ ব্যক্তি জীবনের যে শোকটা, সেই শোকটা প্রকাশ করেছেন। অনেক সময় মানুষের জীবনে অনেক আনন্দ আসে, ভালোবাসা আসে, কিন্তু সেই আনন্দ, উল্লাস, উৎফুল্ল ভালো লাগে না, কারণ এই আনন্দ, উল্লাস, উৎফুল্লের পেছনে তার যে ব্যক্তিগত জীবনের প্রেরণাদায়ী থাকে, অনুপ্রেরণা যে দেয়, সেই মানুষটা যদি হারিয়ে যায়, তাহলে এই প্রকৃতি, এই যে শ্বাস সজ্জা, আনন্দ, উল্লাস, সেইগুলো তখন মনের মধ্যে নাড়া দেয় না। ঠিক সুফিয়া কামালও তাই বলেছেন, এই কবিতার মধ্যে প্রকাশ করেছেন। তার যে ব্যক্তিগত জীবনের স্বামী ছিলেন, প্রথম স্বামী অর্থাৎ সৈয়দ নেহাল হোসেন, তিনি মারা যান। এই যে স্বামীকে হারিয়ে কবি একেবারে এটাকে কি বলা যায়, হতবিহ্বল হয়ে গেছেন, একেবারে স্মৃতিকাতর হয়ে গেছেন। হারানোর বিহ্বলতায় তিনি একেবারে নিজেকে নির্জীব করে রেখেছেন, কারোর সাথে মিশছেন না, ঘরের মধ্যে বন্দি থাকছেন। বেগম সুফিয়া কামালের পরিবারে তখন চারিদিকে উৎসব হচ্ছে, সবাই যার যার মতো কাজ করছে, কিন্তু কবি কিন্তু তার কোনো কাজে মন বসাতে পারছেন না। এইখানে কবি এবং কবি ভক্তের মধ্য দিয়ে নাটকীয় সংলাপ রয়েছে, সেই নাটকীয় সংলাপের মাধ্যমে তিনি এই কবিতাটি লিখেছেন। এই কবিতার মধ্যে একটা কবি ভক্ত চরিত্র রয়েছে আর কবি, এই দুইটা চরিত্র রয়েছে। এই দুইটা চরিত্রের মধ্য দিয়ে পারস্পরিক সংলাপের মাধ্যমে তিনি তাহার এই পরে মনে কবিতাটা লিখেছেন। অর্থাৎ এই পারস্পরিক সংলাপের মধ্যে একজন আরেকজনকে প্রশ্ন করেছে, যেটা আমি বলেছিলাম যে এই কবিতাটা নাট্যগুণ সমৃদ্ধ। তোমাদের অবজেক্টিভ আসে তোমার পঠিত কোন কবিতাটির মধ্যে নাট্যগুণ সমৃদ্ধ, অর্থাৎ নাট্যগুণ রয়েছে। তোমাদের পাঠ্য রয়েছে আরেকটি কবিতা নুরুল দিনের
কথা মনে পড়ে যায়, সেই কবিতাও নাট্যগুণ সমৃদ্ধ রয়েছে সেখানেও। তো অপশন যখন পরীক্ষায় থাকবে তখন যে কোনো একটা অপশন থাকবে, তোমাদের যে কোনো একটা, সেই একটা অ্যান্সার করতে হবে। তাহলে আমরা আজকে একটু কবিতায় চলে যাই। তো কবিতায় প্রথমেই কবি ভক্ত কবিকে প্রশ্ন করেছে, হে কবি নীরব কেন? অর্থাৎ কবি ভক্ত কবিকে প্রশ্ন করেছে, হে কবি তুমি কেন নিশ্চুপ হয়ে রয়েছ? ফাগুন যে এসেছে ধরায়, অর্থাৎ প্রকৃতিতে বসন্ত এসেছে, প্রকৃতি অপরূপ সাজে সজ্জিত হয়েছে, চারিদিকে কৃষ্ণচূড়া ফুটেছে, লাল লাল ফুলে, হলুদ হলুদ ফুলে প্রকৃতি অপরূপ সাজে সজ্জিত হয়েছে। সেই প্রকৃতি এত সুন্দরভাবে সেজেছে, কিন্তু কবির মনে কোনো আনন্দ নেই। এই জন্য কবি ভক্ত কবিকে প্রশ্ন করেছে, হে কবি নীরব কেন? ফাগুন যে এসেছে ধরায়। অর্থাৎ প্রকৃতিতে যখন ফাগুন আসে, প্রকৃতির সাথে সাথে প্রকৃতির অন্যান্য অনুষঙ্গ যা রয়েছে সমস্ত কিছু উৎফুল্ল হয়ে যায়, কিন্তু একেবারে প্রকৃতির সবচেয়ে বড় অনুষঙ্গ বা উপাদান হিসেবে মানুষ, সেই মানুষ হিসেবে একজন ব্যক্তি কবি সুফিয়া কামাল এখানে তিনি কোনো উৎসাহ দেখাচ্ছেন না, একেবারে নিশ্চুপ হয়ে বসে আছেন। বসন্তে বরিয়া তুমি, লবে নাকি তব বন্দনায়। কবি ভক্ত প্রশ্ন করেছেন যে এই যে ফাগুন এসেছে, বসন্ত এসেছে, বরিয়া মানে বরণ করে, লবে মানে নিবে নাকি তব বন্দনায়। অর্থাৎ হে কবি তুমি তোমার বন্দনা গীতির মধ্য দিয়ে, তুমি তোমার প্রশংসা বাক্যের মধ্য দিয়ে এই যে প্রকৃতিতে ফাগুন এসেছে, বসন্ত এসেছে, তাকে বরণ করে নিবে নাকি? কবি ভক্ত কবিকে এই প্রশ্নটি করেছে। কহিল সে স্নিগ্ধ আঁখি তুলি, কহিল সে স্নিগ্ধ আঁখি তুলি। অর্থাৎ কবি তখন তার যে স্নিগ্ধ অর্থাৎ মায়াময় আঁখি তুলি, সেই মায়াময় চক্ষু তুলে কি করলেন? তাকালেন, দক্ষিণ দুয়ার গেছে খুলি। অর্থাৎ প্রকৃতিতে যখন বসন্ত আসে তখন দক্ষিণা যে জানালা রয়েছে, দুয়ার এখানে জানালা অর্থে ব্যবহৃত হয়েছে, যে দক্ষিণের যে জানালাটা, যে মৌসুমী বায়ুর প্রভাবে আমাদের এই দিকে বসন্ত আসে, অর্থাৎ শীতের বিদায়ের পরে যে বসন্তটা আসে, ভূমধ্যসাগরীয় যে বায়ুটা রয়েছে মৌসুমী বায়ু, সেই বায়ুর কথাটা এখানে উল্লেখ করা হয়েছে। দক্ষিণ দুয়ার অর্থাৎ দক্ষিণার জানালা, যে জানালা দিয়ে বসন্ত বাতাস আসে, অর্থাৎ যে বাতাসের কারণে বলছে যে দক্ষিণ দুয়ার গেছে খুলি, অর্থাৎ দক্ষিণের জানালা খুলে গেছে। কবি আবার কবি ভক্তকে প্রশ্ন করেছে, বাতাবি নেবুর ফুল ফুটেছে কি? ফুটেছে কি আমের মুকুল? অর্থাৎ এই যে প্রকৃতিতে যে বসন্ত আসলে যে সকল উপসর্গ দেখা দেয়, সেই উপসর্গের কথা এখানে কবি বলছেন। কবি ভক্তকে প্রশ্ন করেছেন, বাতাবি নেবুর ফুল, আমের মুকুল, এগুলো কি প্রকৃতিতে ফুটেছে? দক্ষিণা সমীর অর্থাৎ দক্ষিণ দিক থেকে সমীর বাতাস, দক্ষিণা সমীর তার অর্থাৎ দক্ষিণের বাতাস তার গন্ধে গন্ধে, ওই যে দক্ষিণা সমীর অর্থাৎ দক্ষিণের বাতাস তার বলতে এই যে ফুলগুলো রয়েছে, সেই ফুলের গন্ধে গন্ধে হয়েছে কি অধীর আকুল, অর্থাৎ সেগুলো কি ব্যাকুল হয়ে গেছে। অর্থাৎ প্রকৃতিতে এই যে বসন্ত এসেছে, এই বসন্তের যে উপসর্গগুলো রয়েছে, তার ফলে যে দক্ষিণের বাতাসটা রয়েছে, সেই বাতাসটা কি আকুল হয়ে গেছে। অর্থাৎ এখানে অধীর আকুল এক ধরনের মাদকতা অর্থে ব্যবহৃত হয়েছে, যে এই অনুষঙ্গগুলো থাকলে মানুষের মনে এক ধরনের প্রকৃতির প্রতি এক ধরনের ভালো লাগা সৃষ্টি হয়, সেই ভালো লাগার কথাটাই বলা হয়েছে। তারপরে কবি ভক্ত আবার কবিকে বলছে, এখনো দেখনি তুমি? কবি ভক্ত কবিকে প্রশ্ন করেছে যে প্রকৃতি এত অপরূপ সাজে সজ্জিত হয়েছে, আর তুমি এখনো তা দেখনি? কহিলাম কেন কবি আজ এমন উন্মনা তুমি? কবি ভক্ত কবিকে আবার প্রশ্ন করছেন, কহিলাম কেন তুমি আজ এমন উন্মনা, অর্থাৎ কেন তুমি আজকে অন্যমনা হয়ে বসে আছো? প্রকৃতি এত সুন্দর সাজে সজ্জিত হয়েছে, তারপরেও কেন তুমি উদাসীন? অর্থাৎ উদাসীন অর্থে এখানে উন্মনা শব্দটি ব্যবহৃত হয়েছে। কোথা তব নব পুষ্প সাজ, অর্থাৎ প্রকৃতিতে যখন বসন্ত আসে তখন মানুষ, তখন বিশেষ করে নারীরা নতুন সাজে সজ্জিত হয় বসন্তকে বরণ করিয়ে নেওয়ার জন্য। আমাদের দেশেও বসন্ত বরণ অনুষ্ঠান হয়, ছায়ানট বসন্ত বরণের সঙ্গীত করেন। আমাদের প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে, অনেক শিক্ষা প্রতিষ্ঠানে এই বসন্তের দিনে, বসন্তের বিশেষ করে আমাদের
ম্যাডামরা বসন্তের শাড়ি পরেন, শিক্ষকরাও পাঞ্জাবি পরেন, বিভিন্ন রং বেরঙের পোশাক পরেন, কূপে ফুল দেন, অর্থাৎ নারীরা কূপে ফুল দেন, আর আমাদের ছেলেরাও হাতে ফুল নিয়ে ছুটে বেড়ান কাউকে না কাউকে দেওয়ার জন্য। যাক, কুথা তব নব পুষ্প সাজ, অর্থাৎ এই যে প্রকৃতি এসেছে, প্রকৃতিতে বসন্ত এসেছে, এই বসন্তে তারপরেও তুমি উদাসীন, তুমি কেন নতুন ভাবে সাজনি, তুমি কেন ফুলের সাজে সজ্জিত হওনি। পুষ্প মানে ফুল। কহিল সে সুদূরে চাহিয়া, অর্থাৎ কবি স্নিগ্ধ আঁখি তুলে তার ভক্তের পানে তাকালেন, তারপরে সে অনেক দূরের দিকে তাকালেন, অর্থাৎ দৃষ্টিসীমা অনেক দূরে দিলেন। অলখের পাথার বাহিয়া, অলখ মানে যত দূর দৃষ্টি যায়, অর্থাৎ দৃষ্টিসীমা অতিক্রমকারী, অর্থাৎ আমরা সমুদ্রের তীরে গিয়ে যখন সামনে দৃষ্টি দেই তখন কোনো বাধাহীন অনেক দূর পর্যন্ত দেখতে পাই, তারও ঊর্ধ্বে আমরা আকাশের দিকে তাকালেও বাধাহীনভাবে অনেক দূর পর্যন্ত দেখতে পাই, অর্থাৎ দৃষ্টিসীমা অতিক্রমকারী অর্থে অলখ বোঝায়। পাথার বাহিয়া, অর্থাৎ এই যে সমুদ্র, তারও অনেক দূরে দৃষ্টি নিক্ষেপ করে কবি বলছেন, তরি তার এসেছে কি, অর্থাৎ বসন্তের তরি কি সত্যিই প্রকৃতিতে এসেছে। বেঁধেছে কি আগমনী গান, অর্থাৎ বসন্তকে বরণ করে সঙ্গীত কি, বা বসন্তকে বরণ করার যে সুর, সেই সুর কি বেজে গেছে এখনই। দেখেছি কি সে আমারে, অর্থাৎ কবি প্রশ্ন করছেন আগমনী গান বেজেছে কি, দক্ষিণা সমীর আকুল হয়েছে কি। অলখের পাথার পেয়ে চেয়ে দেখে তিনি বলছেন যে এই যে বসন্ত, বসন্তের তরি কি এসে গেছে, অর্থাৎ এখানে কবির এটাকে বলা যায় একেবারে কবি আশ্চর্য হয়ে গেছে যে প্রকৃতিতে বসন্ত এসে গেছে, অথচ তারপরেও তিনি জানেন না। ডেকেছে কি সে আমারে, রাখেনি সন্ধান, অর্থাৎ এখানে কবি প্রশ্ন করেছেন যে প্রকৃতিতে যা কিছু রয়েছে তা তার আপন বেগে চলে, অর্থাৎ আমি যে প্রকৃতিকে বন্দনা করিনি, আমি যে বসন্তের জন্য বন্দনা গান রচনা করিনি, আমি যে বসন্তের জন্য পুষ্প সাজে সজ্জিত হয়নি, তাতে কি হয়েছে, তাতে তো বসন্ত থেমে থাকেনি, অর্থাৎ রাখেনি সন্ধান, অর্থাৎ আমি যে তাকে, সে আমাকে ডাকেওনি, আর আমার কোনো সন্ধানও রাখেনি, অর্থাৎ প্রকৃতি যে আপন বেগে চলে সেই কথাটা এখানে বলা হয়েছে। কহিলাম ওগো কবি রচিয়া লহনা আজগীতি, অর্থাৎ কহিলাম ওগো কবি রচিয়া লহনা আজগীতি। রচিয়া মানে রচনা করে, লহনা মানে নাও না, আজগীতি অর্থাৎ আজও তুমি বন্দনা গীতি রচনা করো না। বসন্ত বন্দনা তব কণ্ঠে শুনি এ মোর বিনতি, অর্থাৎ কবি বক্ত বলছেন যে হে কবি, তুমি বসন্ত গান রচনা করো, প্রকৃতির অন্য কারো কাছে বসন্তের বর্ণনা শুনে আমার ভালো লাগে না, একমাত্র তোমার যে বসন্ত বন্দনা প্রশংসা গীত সেটাই আমি শুনতে চাই। বসন্ত অর্থাৎ বলছে বসন্ত বন্দনা তব কণ্ঠে শুনি, অর্থাৎ তোমার কণ্ঠে বসন্তের যে প্রশংসা রয়েছে, বসন্তের যে বন্দনা গীতি রয়েছে, সেই গীতিটা শুনি, এটাই মোর মিনতি। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা এই পর্যন্ত ক্লাসটা রাখলাম। অর্থাৎ আগামীকাল আমরা পরের যে বাকিটুকু রয়েছে সেইটুকু পড়ব। আশা করি তোমাদের এই কবিতাটা ভালো লাগবে। অর্থাৎ কবির ব্যক্তিগত জীবনের যে স্বামীকে হারানোর শোকটা, সেই শোকটাকে তিনি প্রকৃতির অনুষঙ্গে বর্ণনা করেছেন, স্মৃতিকাতরতার বিষয়টি বর্ণনা করেছেন। আমরা মূল ভাব থেকে শুরু করে অন্যান্য জ্ঞানমূলক প্রশ্ন যা কিছু রয়েছে নেক্সট ক্লাসে আমরা সবকিছু আলোচনা করব।